ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চেয়েছিলাম, জুলাই ও সমসাময়িক বিষয়, তার মধ্যে যে বিষয়টি প্রবেশ করেছে সেটি নিয়ে আলোচনায় খুব একটা আগ্রহী ছিলাম না, কিন্তু তারপর আলোচনা করতে হচ্ছে। সাভারে এনসিপির সমাবেশে যদিও বলা হচ্ছে ককটেল হামলা, এনসিপি বলছে বোমা হামলা, এখনও 3-4 জন এখনও আহত অবস্থায় আছেন। আমরা সর্বশেষ ঘটনা অতটা জানি না। এই বিষয়টি নিন্দা জানাই যে এরকমভাবে একটি রাজনৈতিক সংগঠনের ওপরে হামলা এর আগেও আমরা দেখেছি, বাংলাদেশের রাজনীতিতে এটি ঘটেছে। আমরা অনেক আগের থেকে যদি শুরু করি, অনেক আগের বিভিন্নভাবে আমরা দেখেছি উদীচীর উপরে হামলা হয়েছে, আমরা দেখেছি কাজী আরেফের উপরে হামলা হয়েছে, আমরা দেখেছি পয়লা বৈশাখে হামলা হয়েছে। এই ধরনের হামলার ঘটনা, 21শে আগস্টের হামলা, এই ধরনের হামলার ঘটনায় পরবর্তীতে যখন আমরা তদন্ত আনা হয়েছে এবং তদন্তের পরে তদন্ত করে দেখা গিয়েছে যে এগুলো আসলে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। অর্থাৎ যে জঙ্গি হামলা বা এই ধরনের যেগুলো বলা হতো সেগুলো না, আসলে সেগুলো ছিল ষড়যন্ত্র। আমরা এই রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই এবং এই রাজনীতি থেকে বের হয়ে আসার জন্যই সম্ভবত জুলাই এসেছিল। আমরা সেই জুলাই সম্পর্কে আলোচনা করতে চাই। জুলাই এবং সমসাময়িক বিষয়ের মধ্যে আরও যে একটি বিষয় রয়েছে, যে আজকে পাহাড়ি এলাকাতেও আমরা দেখলাম যে সেখানেও এক ধরনের ঘটনা ঘটেছে। সেখানে 3 জনকে সম্ভবত অপহরণ করা হয়েছে। আমি সংখ্যাটি সঠিক বলতে পারছি না, আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো আপনাকে। এবং সেখানেও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ধরনের রাজনীতি বা এই ধরনের ঘটনা থেকে বের হয়ে আসার জন্য আমরা জুলাই আন্দোলন করেছিলাম। আমাদের এই জুলাই ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। সাগরে নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, কক্সবাজারে পাহাড় ধসে নারী শিশুসহ 9 জনের মৃত্যু, বান্দরবান কক্সবাজার ফেনীতে বন্যার শঙ্কা। আবারও অশান্ত পাহাড়, খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত 3, জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, 7 জনের মৃত্যুদণ্ডের রায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের। গণভোট ও জুলাই সনদ অস্বীকার করছে সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। গাজীপুর থেকে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু। এবং অর্থনীতি বান্ধব রাজনীতি করতে চায় বিএনপি, মন্তব্য তথ্যমন্ত্রী। দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে, জানালেন অর্থমন্ত্রী। শুনছিলেন শিরোনাম। খাগড়াছড়ির যে বিষয়টি আমি বলছিলাম, খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত 3 জন নিহত হয়েছে। সেখানে চট্টগ্রাম জনসংহতি সমিতির 2 গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে। এই বিষয়গুলো তো ঘটছেই। এর মধ্যে আমরা 2য় বার্ষিকী পালন করছি জুলাই আন্দোলনের। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা ক্ষমতায় এখন। জুলাই আন্দোলনটা আসলে এটার কি ন্যারেটিভ পরিবর্তন হচ্ছে কিনা? মানে হলো জুলাই আন্দোলনের ন্যারেটিভ, যেটা জুলাই আন্দোলন যে কারণে হয়েছিল তার থেকে ন্যারেটিভগুলো কি পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ আলোচক তাকে শুভেচ্ছা। জুলাই আন্দোলনের ন্যারেটিভ পরিবর্তন হচ্ছে কিনা আপনার কাছে কেন মনে হলো আমি ঠিক বুঝি নাই। জুলাই আন্দোলন তো হয়েছিল কি জন্য, এটি নিয়েও তো বিভিন্ন মত পার্থক্য আছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের যে আন্দোলন সংগ্রাম অভ্যুত্থানগুলি হয়, এই অভ্যুত্থানগুলো এক একভাবে চিন্তাই করতে চায়। আপনি ন্যারেটিভ পরিবর্তন হয়েছে কিনা যদি চিন্তা করেন, তাহলে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরপরই এক একটা গ্রুপ কিন্তু এক একভাবে দাবি করতেছিল
একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে তখন প্রধান উপদেষ্টা একজনকে মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা করলেন, আরেক গ্রুপ বলল যে আমরা করেছি, আরেক গ্রুপ বলল যে সংস্কারের জন্য হয়েছে। মূল আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু কোটা বিরোধী আন্দোলন থেকে, এবং সেটা 2018 সাল থেকে শুরু হয়েছিল। আমরা মনে করি দেশের মানুষের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারের জন্য যে লড়াইটা চলছিল, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় একটা পর্যায়ে গিয়ে সমস্ত কিছু একাকার হয়ে গেল। মানুষের যখন সম্মিলিত প্রয়াস শুরু হয়েছে, মানুষের মৌলিক অধিকারটাই ছিল সবচেয়ে বড় বিষয়, অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ। সেই গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য যারা সামনে ছিল, যেই সব কয়েকজন ছাত্রনেতা, তাদের মধ্য থেকে ওই সময়ে কিছু ঘটনা এমনভাবে প্রকাশিত হলো, যেমন আপনি ধরেন জুলাইয়ের 14 ধ্বংস করা হয়েছে সেই দিন, যে জুলাইয়ের নাম ধরে বাড়িতে বাড়িতে গিয়ে যখন সন্ত্রাসী চাঁদাবাজি করা হচ্ছে এবং তাদেরকে ছাড়ার জন্য থানার মধ্যে গিয়ে তারপরে নিজেরা তদবির করে মব সেই দিন তো জুলাইয়ের চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার এখানেও যখন আসছি বা আরও 2-4টা চ্যানেলে যখন যেতাম, তখন যাওয়ার পরে বলতেছে, যখন বলতাম যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু করার জন্য সর্বপ্রথম জাতীয় নির্বাচন প্রয়োজন, আমাদেরকে এমনভাবে আপনারা অ্যাটাক করতেন, আপনারা সহ, আমি আপনাকে কোট করলাম, আপনারা সহ, মানে অর্থাৎ সঞ্চালকের চেয়ারে যারা থাকতেন এবং যারা পাশে আলোচক থাকতেন, কারে নির্বাচনের জন্য কি এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে? আবার উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বলা শুরু করলেন, আমরা কি শুধু নির্বাচন করার জন্য এসেছি? আপনি কিসের জন্য এসেছিলেন? আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিভাবে চালু করবেন? অর্থাৎ নির্বাচন চাওয়াটাও একটা অন্যায়ের মধ্যে পড়ে গেছে। ওইদিকে কিন্তু ডিসি অফিসে গিয়ে বলতেছে যে আমরা আসছি ডিসি সাহেবের সঙ্গে দেখা করবো। ডিসি সাহেব তো মিটিং করতেছেন, আপনারা কারা? আমরা এনসিপি থেকে আসছি। ডিসি সাহেব তো মিটিং করছেন, কিসের মিটিং? আমরা দেখা করবো। আচ্ছা ঠিক আছে, যাই স্যারের কাছে। স্যার বলছেন যে ঠিক আছে আপনাদের 2 জন। কিসের 2 জন যাবো? আমরা 7 জন আসছি, 7 জন যাবো। গারগার করে ঢুকে গেছে। ভাই এটার নাম তো ছিল না এই বাংলাদেশ। এই জন্য তো অভ্যুত্থান হয় নাই। আপনি নিজের থেকে মব বললেন, মবটা কিন্তু আমি বলি না। মব কিন্তু যারা জুলাইয়ের চেতনা বিরোধী শক্তি ছিল, তাদের ভাষা হচ্ছে মব। আওয়ামী লীগের নেতারা যখন আপনার ওই যে দেখবেন অনলাইন টকশো করে, এরা কথা কথা বলে মব। তো মবটা না বলাই ভালো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি দেন পরীক্ষা দেব না, এটার জন্য আপনি সচিবালয়ের গড় করে ঢুকে গেছেন, এই জন্য তার আন্দোলন হয় নাই। তাহলে জুলাইয়ের মুক্তিযুদ্ধের চেতনার মতো করে জুলাইয়ের চেতনা যখন বিক্রি করা শুরু করলো, এবং একদিকে জুলাইয়ের চেতনার নামে আপনার সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি শুরু করলো, মানুষের মধ্যে তো হতাশা শুরু হয়ে গেল। আপনি দেখেন একসময় যখন বলা হয়তো সমন্বয়ক, আর এই সমন্বয়ক আসছে একটা সম্মানের কাতারে, এখন আপনি সমন্বয়ক, এখন না 6 মাসের মধ্যেই সমন্বয়ক মানে শালার ধর বান, অর্থাৎ একটা গালিতে রূপান্তরিত হয়ে গেছে। কারা করলো, কেন করলো? ওই যে জুলাইয়ের স্পিরিটে যারা ধ্বংস করেছে তারা কারা? যে যারা উপদেষ্টা হওয়ার পরে, ছাত্র উপদেষ্টা, তার পিএসএ দেখা গেছে কয়েকশো কোটি টাকার জন্য মামলা হয়ে গেল, কয়েকশো কোটি টাকার দুর্নীতির জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হলো। ভাই এটা কি জুলাইয়ের স্পিরিট ছিল? আমি এটা ঝগড়াঝাটির জন্যই করতে চাই না, যেহেতু জুলাইয়ের মাস। এই জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এবং জুলাইয়ের যে মূল স্পিরিট ছিল, একটি শোষণ বঞ্চনা মুক্ত বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানুষ প্রাণ খুলে তার মতামত প্রকাশ করতে পারবে, যেখানে মানুষ সে আগের মতো আতঙ্কের মধ্যে থাকবে না, সেরকম একটি পরিপূর্ণ
মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি নির্বাচন হওয়া দরকার ছিল। সেই নির্বাচনটা সম্পন্ন হয়েছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। এবং আমি আশা করি যে জুলাইয়ের যে মূল স্পিরিট, একটি স্বাধীন, সার্বভৌম, অর্থনৈতিক সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে সামনে রেখে আমরা কতটুকু পারছি জানি না, কিন্তু আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে আন্তরিকতা, যে ঐকান্তিকতা, যে ইচ্ছা, তার যে পরিশ্রম, সেটা দিয়ে তিনি যে চেষ্টা করছেন, এই চেষ্টাকে যদি আমরা সকলে মিলে তাকে যদি সমর্থন করি, তাহলে জুলাইয়ের যে মূল চেতনা, জুলাইয়ের যে মূল স্পিরিট, সেই স্পিরিট বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি আপনার কথার যুক্তি খণ্ডন করছি না। আপনি যে কথাভাবে বলছেন যে নির্বাচনের কথা বলার পরে আমরা এটার বিরোধিতা করেছি, মানে আপনাকে না বললে আমি একতরফা কাউকে তো বলতে পারি না, ঠিক আছে, এটার যুক্তি খণ্ডন করলাম না। যদিও আপনার এই ইয়েটা কতটা সত্য আমি জানি না। নির্বাচনের পক্ষেও আমি ছিলাম এবং সংস্কারের পক্ষেও আছি, এখনও আছি। যেমন ধরেন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে গণভোট হওয়া দরকার, গণভোট মানেনি বিএনপি, এখন পর্যন্ত মানতেছে না। অর্থাৎ এক মুখে দুই কথা বলার দারুণ দারুণ ইতিহাস আছে বিএনপির মুখে, এটি যেমন সত্য। আবার একইভাবে এনসিপি যেভাবে এগিয়েছিল সেভাবে এনসিপি কিন্তু কাজ করেনি। এনসিপি নিজেরাও গণভোটের জন্য, রাজনৈতিক দলগুলো না, যারা গণভোটের জন্য খুব বড় বড় কথা বলেছে, হ্যাঁ, যারা নির্বাচনের কথা বলেছে, তারা সকালে এক কথা, বিকেলে এক কথা, রাতে এক কথা, এটা কি আপনার নলেজে আছে? হ্যাঁ, না, এটা তো আমি দেখেছি এবং এই জিনিসটা তো আমরা এটাও দেখেছি যে এনসিপির মুরব্বি যারা, হ্যাঁ, এনসিপির মুরব্বি যারা, জামাত ইসলামী, হ্যাঁ, তার কথা তো আমি তারা যে বলছে বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া দরকার, আমি একটা কথা আমার কথা বলছি না, একটা কথা আমার কথা বলছি না, সবই আমাদের নেতাদের কথা বলছি। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে একটা নির্বাচনটা যাতে না হয়, নির্বাচন হয়েছে, নির্বাচনটা যাতে না হয়, হ্যাঁ, এরকম একটা প্রক্রিয়া ছিল কিনা, পিআরের মাধ্যমে চাই, এটার মাধ্যমে, হ্যাঁ, হ্যাঁ, এটা এক ধরনের ছিলই অবশ্যই। এবং আজকে একটা কথা বলে কালকে আরেকটা ইস্যু এটাও কিন্তু ঠিক যে নির্বাচনটা আমাদের মতো হতে হবে, এরকমটা একটা প্রক্রিয়া ছিল বিএনপির পক্ষ থেকে। জামাতের পক্ষ থেকে ছিল যে নির্বাচন তাদের মতো করে হতে হবে, বিএনপির পক্ষ থেকে ছিল নির্বাচন বিএনপির মতো করে হতে হবে। তো রাজনৈতিক দলগুলো যা করে আমরা তখন বলি, তখন দুই দলের কথাই বলতে হয়। আমি একটু আলাউদ্দিনের কাছে আসি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকার ঠিকমতো পালন করতে পারে না। এখন এই বিষয় নিয়ে আর আলোচনা করে লাভ কি? যার যার মতো করে শেষে চাইবে, হ্যাঁ, এবং সে যেটা করেছে যে যার যার মতো করে তারে সবকিছু দিতে যে আরো ভজগট লাগাই দিছে। কারণ তাকে বলা হয়েছে যে আপনি 5 বছর। আমি আলাউদ্দিনের কাছে আসতে চাই। জুলাইয়ের যে ন্যারেটিভ আবু নাসের রহমতুল্লাহ বললেন, তার সবটুকু সত্য কিনা জানি না, তবে তার কিছু অংশ তো আসলেই সত্য এবং এটি দুঃখজনক। এই জায়গা থেকে আপনারা বের হতে পারছেন কিনা। আর আজকে আপনারা এনসিপির উপরে যেমন অনেক ধরনের দায় আসে, তেমনি এনসিপির উপরে কিন্তু প্রত্যাশা, অনেক ধরনের প্রত্যাশা। যদিও কনভেনশনাল রাজনীতিতে যখন আপনার বড় ভাইরা, মানে বড় ভাই বলতে হলো অন্য বড় রাজনৈতিক দলগুলো, তারা কতটা চায় যে পরিচ্ছন্ন রাজনীতি আপনারা করবেন, সেটার উপর নির্ভর করে। আমি জানি না এটার উত্তর পরে বিএনপির নেতা আবু নাসের রহমতুল্লাহ দেবেন কিনা। জি, আপনি জুলাইয়ের যে সংস্কারের ন্যারেটিভ ছিল, অথবা আপনি নির্বাচনে যে কথাটা বলছিলাম, যদি সেটা দিয়ে শুরু করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটা কথা শুনতাম সব সময়, যে নির্বাচন হলো সব কিছুর নিদান। বিএনপির দলের ভিতরে চাঁদাবাজের কারণে 7,000 বহিষ্কার হয়, নির্বাচন হলে সমাধান হয়ে যাবে। এখানে আপনার 200-র ওপরে আপনার অন্তর্কোন্দলে নিহত হয়, নির্বাচন হলে ঠিক হয়ে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নির্বাচন হলে ঠিক হয়ে যাবে। মাজারে হামলা, নির্বাচন হলে ঠিক হয়ে যাবে। সব জায়গায় নির্বাচন হয়েছে। আজকে আমাদের জুলাই পদযাত্রায় আমরা সাভারে বিদ্যুৎ বন্ধ করে সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। পুলিশ সেখানে দাঁড়িয়েছিল নিষ্ক্রিয় অবস্থায়। পরে এখন এনসিপির যে কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সাভার থানার সামনে তার অন্যান্য নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছেন, সেখানে মামলা নেওয়ার জন্য এবং বিচার নিশ্চিত করার জন্য। এবং আপনি যদি পথে ঘাটে মাঠে দেখেন, নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে তো আপনার পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমি প্রথমেই যেটা বলছি, নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে, এই ধারণাটা ভুল ছিল।
কারণ নির্বাচনের মতো যদি নির্বাচন না হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হয়, পুলিশ সংস্কার না করে নির্বাচন হয়, এবং যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের পরে রাষ্ট্রের ভূমিকা পালন করবে, গণতন্ত্রের ভূমিকা পালন করবে, সেটা না করে যদি নির্বাচন হয়, তাহলে সে নির্বাচন যে আসলে কোনো ব্যবস্থার পরিবর্তন করতে পারে না, সেটাই এখন প্রমাণিত হলো। এটার মাধ্যমে এটাও প্রমাণিত হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে, হ্যাঁ, আপনি অনেকগুলো জায়গায় আপনিও একমত, ভাইও একমত হয়েছে যে এখানে নির্বাচন যাতে প্রলম্বিত হয় সেখানে কিছু কিছু অপচেষ্টা ছিল। হ্যাঁ ছিল, যদি থাকে তাহলে সেখানে বিএনপির ভূমিকাটা কী ছিল? আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার প্রস্তাবনা সেটা 2 থেকে 3 মাসে শেষ হয়ে যেত যদি বিএনপি একগুঁয়েমি না করে সেখানে দিনের পর দিন যেই সংস্কার আপনি মানবেন না, যে সংস্কার আপনি গণভোটের রায় মানবেন না, সংস্কারের সব প্যাকেজকে আপনি আপনার মানে জাস্ট বস্তা পচা কাগজের মতো মনে করবেন, তো সেই সংস্কারের জন্য আপনি 9 মাস কেন গো ধরেছিলেন? 9 মাস কেন আপনি এমন একটা ভাব করেছেন যে না আসলে আপনি জেনুইনলি এই সংস্কার প্রসেসে আছেন? আপনার একটা বিষয় খেয়াল করবেন, যখনই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের ডিবেটগুলো হতো, বিএনপির কাছে যখন সবগুলো আটকে যেত, তখন সবাই একটা কথা বলতো যে বিএনপি এবার সঠিক অবস্থান আছে। কেন আছে? কারণ বিএনপি কিন্তু যদি সে না মানতো সে তখন সব কিছু মেনে নিত, কিন্তু সেটা না করে সে প্রতিদিন আপনার জনাব সালাউদ্দিন সাহেব দেখবেন যে আপনার ঘন্টার পর ঘন্টা সাংবাদিকদের সামনে কেন তাদের এই অবস্থানটা সঠিক সেটা প্রমাণ করেছে। তো এটা করে আপনি যখন 9 মাস পরে একটা ঐকমত্য হলো, আপনার জুলাই সনদ আপনার স্বাক্ষরিত হলো, এবং আরেকটা বিষয় গণভোটের ব্যাপারে যে কথাটা বলছে যে সকালে এক কথা বিকালে এক কথা, আপনি 68% মানুষ গণভোটে হার রায় দিয়েছে, আপনার সেইটার জন্য কি এনসিপি নেতারা দায়ী যে আপনি সেটা বাস্তবায়ন করবেন না? সেটার জন্য কি সমন্বয়করা দায়ী? সেটার জন্য অভ্যুত্থানের পরে কারা চাঁদাবাজি করেছে, কারা কি করেছে, মব করেছে, সেটা দায়ী? সেটাও দায়ী না। আপনি আপনার জায়গায় আপনি ভূমিকা পালন করতে পারছেন না। আমি আরেকটা টকশোতে ছিলাম, সেখানে বলছে যে হ্যাঁ, যদি আরেকটা গণভোট হয়ে জামাতের রাজনীতি হবে কি হবে না, তখন কি রায় আসবে? আরে ভাই, যে একটা গণভোট হয়েছে, আপনি জনগণ রায় দিয়েছে, আপনি সেটা বাস্তবায়ন করবেন না, আপনি এখন বলেন আরেকটা গণভোট যদি হয়, যদি ওইটা হয় তখন কি হবে? এটা তো আওয়ামী লীগের পদ্ধতি ছিল, যে আওয়ামী লীগ সবসময় বিএনপিকে আপনার মার্জিনালাইজ করেছে, বিএনপি রাজনীতিকে এখানে ইলিজিটিমেট করেছে। বিএনপির পক্ষে কথা বললো, এখানে বলো যে তুমি তো জামাতের পক্ষে কথা বলছো, তুমি মৌলবাদী শক্তির উত্থানের পক্ষে কথা বলছো। এটা বিএনপি সাফার করে নাই। করার পর আপনি একই ধারায়, আপনি কেবল জামাত আছে বলে বিরোধী দলে, জামাত আপনার বিরোধী দলের জোটে আছে বলে আপনি জামাত এখানে রাজনীতি করতে পারবে কি পারবে না সেই প্রশ্ন দিয়ে পুরোপুরি সংস্কার তর্কটা আপনি গায়েব করে দিবেন, জন আকাঙ্ক্ষাকে গায়েব করে দিবেন। এই যে জুলাইয়ের যে মানুষগুলো রাস্তা নেমেছিল, কোনো রাজনৈতিক দল না, কোনো বিশেষ ব্যক্তির আহ্বানে না, স্বতঃস্ফূর্তভাবে দেশের পরিবর্তনের জন্য সেই পরিবর্তনের ভয়েসকে আপনি এখানে নাল করে দিবেন, এটা তো হতে পারে না। এই জায়গায় আমাদের আরেকটা বিষয় এখানে ভাই স্পষ্টভাবে বলেছে, আমি আপনার সুস্পষ্টভাবে বলি, এনসিপির কোন নেতা ডিসি অফিসে গিয়েছে, যাওয়ার পর আপনি বলেছে ঢুকতে পারবে না, না পারবে সেটা? গণঅভ্যুত্থানের পর ডিসি অফিস তো আপনার এখন যেভাবে আমরা আমলাতন্ত্রকে দেখছি, ডিসি অফিসে কেন জনগণ ঢুকতে পারবে না? আমি বলছি না যে প্রথমত এটা ভুল, এনসিপির কোনো নেতারা ডিসি অফিসে ঢুকেছে না ঢুকেছে এটা জানি না, ওনারা যেটা করছেন সমন্বয়ক মানে এনসিপি। আরে ভাই, সমন্বয়ক মানে এনসিপি? তোমার ছাত্রদলের সমন্বয়ক নাই বলে কি তুমি সমন্বয়কে শুরু থেকে আপনার তাদেরকে চরিত্রহরণ করতে থাকবেন? সমন্বয়ক তো এখানে এই আন্দোলন করেছে, আন্দোলনের সাথে যুক্ত ছিল, এখানে অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল এখানে, কিন্তু এই জায়গাটা আপনি পুরোপুরি যখন আপনার জুলাইয়ের আপনার হক নেবেন, হিস্সা নেবেন, তখন আপনি হ্যাঁ আপনি অংশদার। যখন আপনি মনে হবে যে এই জুলাইয়ের কোন কোন জায়গা আপনার নেতিবাচক, সবগুলো চাপিয়ে যাও, আপনার যদি বলেন আপনার চালাই দেন, আপনি সমন্বয়কের উপর চালাই দেন, এনসিপির উপর চালাই দেন, এই প্রবণতা থেকে আপনি যদি বিএনপি না বের হয়ে আসতে পারে, বিএনপি তো জুলাইয়ের যে শক্তি, জুলাইয়ের জন্য যে সমঝোতা তৈরি হয়েছে, একটা জাতীয় সমঝোতা তৈরি হয়েছে, সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য, এখানকার রাষ্ট্র অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য যে একটা মৌলিক অবস্থানে সবাই একমত হয়েছে, এই জায়গাটা কিন্তু বিএনপির বর্তমানের এবং বিএনপির নেতৃত্বের একটা অংশের এই যে জুলাইকে আপনার অস্বীকার করা, জুলাইকে খাটো করে দেখা, জুলাই নেতাদের খাটো করে দেখা, জুলাই আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ হয়েছে সেই জিনিসটা অনুধাবন করতে পারার যে ব্যর্থতা, এটার কারণে কিন্তু অনেকটা নাই হয়ে যাচ্ছে। আপনি এখানে সরকারে যারা আছে, যারা দায়িত্বে আছে, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন কিনা সেই প্রশ্নটা কিন্তু এখানে কেউ তুলছে না। এখানে প্রশ্ন তুলছে অন্তর্বর্তীকালীন সরকারের কি হয়েছিল, কি হতে পারতো। আরে কি হতে পারতো তো হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের মূল 3টে এজেন্ডা ছিল, একটা ছিল বিচার, একটা ছিল সংস্কার, একটা ছিল নির্বাচন। আপনি 3টে এজেন্ডাই ধরেন, বিচারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এখানে আপনার 2টা ট্রাইব্যুনাল করেছে, বিচারের একটা সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস চেক করার চেষ্টা করেছে, তারপর এটা কাজ হলো কন্টিনিউ করা। দ্বিতীয়ত হলো এখানে সংস্কার, সংস্কারের পক্ষে বাংলাদেশে পৃথিবীতে কখনোই বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য যেটা কখনোই হয় নাই, সবগুলো রাজনৈতিক দল মিলে একমত হয়েছে এবং একমত শুধুমাত্র মুখে মুখে একমত হয় না, একদম চুল চারা বিশ্লেষণ করে করে
কি পারবে কি পারবে না একটা সেট অফ এজেন্ডা তৈরি করেছে, যেটা আমাদের ন্যাশনাল এজেন্ডা, এটা আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে। সেই জায়গায় একটা আপনার কনসেনসাস তৈরি হয়েছে এবং জুলাই চার্টার হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে, গণভোট হয়েছে। এখানে কোন প্রক্রিয়ায় বিএনপি ছিল না আপনি বলেন? সবগুলো প্রক্রিয়ায় বিএনপি ছিল। আমরা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির কথা বলছি, আমরা নতুন সংবিধানের কথা বলছি, বিএনপি বলছে না তারা গণভোট লাগবে। আবার গণভোট লাগবে কি, আমরা বলছি যে না গণভোটটা আগে হোক, গণভোট রায় বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেখ। সেটা না যে নির্বাচন এবং গণভোট একদিনে হতে হবে। কেন হতে হবে? 1,500 কোটি টাকা নাকি অপচয় হয়ে যাবে। আচ্ছা হলো, এখন যখন গণভোট হলো, নির্বাচন হলো, আপনি গণভোটের রায় মানবেন না, নির্বাচনের রায় মেনে আপনি সংসদ চালাবেন, আগের প্রক্রিয়া দেশ চালাবেন, তারপর সব দোষ আপনার নন্দঘোষ বলে আপনি এনসিপির ঘাটে চাপাবেন। এই প্রক্রিয়া কতদিন রাজনীতি করবেন? আপনাকে নতুন কিছু দেওয়ার জন্য, নতুন কিছু আনার জন্য, নতুন পরিবর্তনের জন্য আপনাকে জনগণ ভোট দিয়ে পাঠিয়েছে। এবং এই জনগণ শুধুমাত্র বিএনপির জনগণ না, এইবার যেহেতু এখানে আওয়ামী লীগ এখান থেকে আপনার বিদায় নিয়েছে, উৎখাত হয়েছে, এখানে বাংলাদেশের সাধারণ জনগণ এবং সিভিল সোসাইটির একটা বড় অংশ, যেটা আপনি নুরুল কবির সাহেবের যদি সেই বক্তব্য দেখেন, নাকে রোমাল চেপে বিএনপি ভোট দিয়ে এসেছে, বিএনপিকে পরীক্ষা করার জন্য দিয়েছে। বিএনপি এই পরীক্ষা শুরু থেকেই ফেল করছে, এবং শুধু ফেল করছে না, বিএনপি এই পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে না। বিএনপি মনে করছে যে তার এই প্রতারণা রাজনীতি, 90-এর গণঅভ্যুত্থানের পর বিএনপি যেই 3 জোটের রূপরেখার অনুযায়ী যে সংস্কার হওয়ার কথা ছিল সেটা যখন বাস্তবায়ন করে নাই, তারা মনে করেছে যে সেই সময় তারা টিকে গিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ঐকমত্য কমিশনের যেই আপনার এজেন্ডা, যা জুলাই সনদ, সেগুলো বাস্তবায়ন না করে, গণভোটের রায় বাস্তবায়ন না করে কিন্তু তারা পার পেয়ে যাবে। আমি হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলাদেশ সে আগের বাংলাদেশ নাই। আপনার 3 জোটের রূপরেখা, 90-এর গণঅভ্যুত্থান দিয়ে 24কে যদি দেখেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। 24-এর যে জেনারেশন যারা আপনার রাস্তায় নেমে এসেছিল, তারা এখনো ভোটাধিকার প্রাপ্তই হয় না, তারা এখন স্কুলে অবস্থান করছে। তাদের দিকে তাকান, তাদের ভবিষ্যতের দিকে তাকান। আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের দিকে তাকাই। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এই জুলাই সনদের আলোকে, সংস্কার আলোকে আমরা যদি ঠিক করতে পারি, তাহলে এখানে বিএনপি রাজনীতি টিকবে, গণঅভ্যুত্থান রাজনীতি টিকবে, বাংলাদেশের গণতন্ত্র টিকবে। আচ্ছা, আমি বিরতিতে যাব। তার আগে রহমতুল্লাহ, আমর নাসির রহমতুল্লাহর সাথে প্রশ্ন রেখে গেলাম, আপনি বিরতির পরে যদি যুক্তি খণ্ডন থাকে করবেন। তার আগে আজকে আমাদের গায়ক আসিফ একটা লেখা লিখেছেন আমার দেশে। সেখানে তিনি লিখেছেন যে 3 প্রক্রিয়ায় ফ্যাসিস্টরা ফেরত আসতে পারে, একটা কালচার, একটা স্পোর্টস, আরেকটা আমি ভুলে গিয়েছি। 3টি উপায় বলেছেন, যে কালচারের মাধ্যমে ফেরত আসার চেষ্টা করছে ফ্যাসিস্টরা, স্পোর্টসের মাধ্যমে, এবং এই 3 ভাবে আসছে। তো আমরা এইটা নিয়ে একটু আলোচনা করব, ফ্যাসিস্টরা ফেরত আসছে কিনা। আর এটা কি এই যে বিএনপি, এনসিপি, জামাত, এদের সরকারি যে বিরোধিতা আলোচনা, সেটি একটি ব্যাপার। আর জুলাই নিয়ে যে ভিতরে যে চিট দেখা যাচ্ছে, মত পার্থক্য দেখা যাচ্ছে, সেটার সুযোগ দিচ্ছে কিনা ফ্যাসিস্টরা, সেই আলোচনায় থাকবে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। দর্শক, আমি যে শব্দটি ভুলে গিয়েছিলাম না, আমার মাথায় আসছিল না, যেটি বলছিলাম যে আবু নাসির রহমতুল্লাহ, আপনার কাছে ফ্লোর। এখন আপনি আলাউদ্দিনের যে বক্তব্য, সেই বক্তব্যের যুক্তি খণ্ডন করতে পারেন। এর সঙ্গে একই সঙ্গে আমি বলতে পারি যে জনপ্রিয় গায়ক আসিফ, সে তার একটি আলোচনায় তুলে ধরেছেন যে 3 পথে ফ্যাসিস্টরা ফিরতে পারে। একটা হলো মিডিয়া, 2 হলো স্পোর্টস, 3 হলো কালচার। তো এবং সেখানে তিনি জুলাইকে জেগে থাকার আহ্বান জানিয়ে বলেন যে পতিত ফ্যাসিস্ট 3টি খাতের মাধ্যমে ফিরে আসছে। স্ট্যাটাসে আসিফ লেখেন, এটা ভেরিফাইড ফেসবুক পেজে এক আলোচনায় তিনি এটা লেখেন যে আসিফ লিখেছেন, জেগে থাকো জুলাই, অতি সন্তর্পণে পতিত ফ্যাসিস্ট ফিরে এসেছে 3টি ছিদ্র দিয়ে, মিডিয়া, স্পোর্টস ও কালচার। এটি নিয়ে আলোচনা যাব। তার আগে আপনি যদি আলাউদ্দিন মোহাম্মদের দেয়া বক্তব্যের কোনো খণ্ডন থাকে, যুক্তি খণ্ডন থাকে, করতে পারেন। না, যুক্তি খণ্ডন না, মানে আলাউদ্দিন মোহাম্মদ তো অনেকগুলো কথা বলেছেন। সেটা হচ্ছে যে তার বক্তব্যের আমি যতগুলো জিনিস বুঝছি, তার মধ্যে হচ্ছে বিএনপি একগুঁয়েমি করেছিল ঐকমত্য কমিশনে। বিএনপি ঐকমত্য কমিশনে একগুঁয়েমি করেছিল, তার একগুঁয়েমির কারণেই 9 মাস সময় লাগছে, আমি যদি ভুল না বুঝি। আর নাহলে 7 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারত। মানে সংস্কার, হ্যাঁ সংস্কার, মানে আমরা যা বলছি সহজ ভাই, আমরা যা বলছি, আমাদের যা এজেন্ডা, এগুলো যদি বিএনপি মেনে নেয়,
তাহলে তো 7 দিনের বেশি লাগার কথা না। কারণ আমাদের যা যা দরকার, আমাদের বলতে আমাদের পিছন দিয়ে যা যা বলা হয়েছে আর কি, মূল বিষয়টা তো এইখানে। এখন বিএনপি একগমি করছে, কিন্তু বিএনপি কবে স্বাক্ষর করছে? জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করছে কবে? এনসিপি স্বাক্ষর করছে কবে? এনসিপি সবার লাস্টে, আর বিএনপি সবার আগে করছে। তো একগমি করছে বিএনপি, কিন্তু স্বাক্ষরটা করছে বিএনপি সবার শেষে নাকি আগে? সবার আগে করছে। তো আর যারা বলতেছে একগমি করছে তারা স্বাক্ষর করছে কবে? সবার শেষে। সবার শেষে বলতে কবে সেটা? সময়ের শেষে। আরে ভাই কবে? নির্বাচনের তাকে আগে জিজ্ঞেস আর করেন কি। আপনি। নির্বাচনের আগে আচ্ছা, কবে? আমি একটা উত্তর দিই। তো সেই ক্ষেত্রে আমরা- আপনি উত্তর না, না, দিয়েন, না, আপনি উত্তরটা পরে হলো উত্তর দিয়েন, যে আমরা চাইছিলাম আপনি যে পরে উত্তর দিয়েন। সনদের একটা আইনি আচ্ছা, ভিত্তি আচ্ছা, লাগবে। আমি না, না, আমি just আপনি আইনি পরে উত্তর ভিত্তিটা দিন। বলে আইনি স্বাক্ষর ভিত্তির দিচ্ছি। পরে আপনি স্বাক্ষর করেছেন? হ্যাঁ, আইনি ভিত্তির পরে। তো তাইলে সবার জন্য এটা হইতো। ওনার তো আইনি ভিত্তি চাই নাই, আমরা চাইছি। কার আইনি ভিত্তি চান? আমরা গো ধরেছিলাম আইনি ভিত্তি ছাড়া আমরা আইনি স্বাক্ষর ভিত্তি, করবো তাহলে না। আইনি ভিত্তির মধ্যে আপনার কোনো ইয়া নাই, আইনি ভিত্তি দেওয়ার মধ্যে এনসিপির কোনো অবদান নাই, এটা অন্তত আমরা ধরে নিলাম আর কি। আইনি ভিত্তি চেয়েছি, কিন্তু আইনি ভিত্তির মধ্যে এনসিপির কোনো অবদান নাই। অবদান অ্যাডভোকেসি এক। করেছে, আইনি ভিত্তি লাগবে আমাদের। দ্বিতীয়ত ছাড়া হচ্ছে হবে না। যে এই যে 9 মাস সময় বিভিন্ন কারণে নেওয়া হয়েছিল ঐকমত্য কমিশনে, কি সংস্কার? সংস্কারটা কে করবে? ওই যে ভদ্রলোকের কি নাম, আলী রিয়াজ সাহেব। উনি কোথায় ছিলেন সারা বছর? এখন কোথায় আছেন? উনি কোথাকার সংস্কার করবেন? উনি ছিলেন আমেরিকায়। উনি সংস্কার করবেন বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে চলবে। উনি এখন কোথায় আছেন? উনার সংস্কার অনুযায়ী দেশ চলবে। উনি কি এই দেশে থাকেন? উনি এই দেশের আলো বাতাস সম্পর্কে তার নলেজ আছে? আচ্ছা, উনি কারো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ওখানে 9 মাস চাকরি করে গেছেন। কার এজেন্ডা? কারো এজেন্ডা আমি জানি না, জনগণের আমার তো agenda। মনে হয় না। জনগণের এজেন্ডা কি? পরিবর্তন, সংস্কার, পরিবর্তন, সংস্কার। সেই সংস্কারটা কি সংস্কার? রাষ্ট্রে আমূল সংস্কার এটা। পরিবর্তন। আমি খুশি হইতাম যদি আলাউদ্দিন মোহাম্মদ ওই আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি বলতেন, ভাই থানায় কে গিয়েছিল ছাড়াতে, ওটা যদি জিজ্ঞেস করতো তাহলে সুবিধা হইতো। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা গিয়েছিল, স্বাভাবিক। কাকে ছাড়াতে গিয়েছিল? যে 10 লাখ টাকা নিয়ে আসছে বাসা থেকে। হ্যাঁ, ছাড়াতে এবং এটার জন্য আমরা শোকজ করেছি, শোকজ করেছি, তার কি হয়েছে? শাস্তি হয়েছে, সে এখন এমপি। তো এমপিও জনগণ তো নির্বাচিত করেছে। জনগণ নির্বাচিত করেছে, তাহলে বিএনপিকে জনগণ নির্বাচিত করে নাই। বিএনপি যে সংস্কার বিরোধিতা করলো, বিএনপি যে 9 মাস গড়িমসি করলো, একগমি করলো, কিন্তু বিএনপিকে কিন্তু জনগণ নির্বাচিত করে নাই। জনগণ নির্বাচিত করেছে এনসিপিকে। কি বলেন? বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিছে তাই নাকি? জনগণ। আমি বুঝি নাই। তাহলে জনগণ ওনারটার বেলা যেটা করবে সেটা জনগণ করছে, আর আমারটার বেলা যেটা ওইটা জনগণ না, ওইটা টেবিল নিচ দিয়ে হয়েছে। গণভোট। বিষয়টা হচ্ছে যে কোনো মূল্যে এই ঐকমত্য কমিশনের মূল কাজই ছিল এই নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়া, এবং যাতে বাংলাদেশে নির্বাচন না হয় এই এজেন্ডাই একমাত্র এজেন্ডা ছিল এই নির্বাচন, এই ঐকমত্য কমিশনের। যে কোনো মূল্যে নির্বাচনকে ভণ্ডুল করা, এই দেশে যাতে নির্বাচন না হয়, এই তথাকথিত এনজিও সরকার যাতে কন্টিনিউ করে, এইটাই ছিল তাদের কাজ। বিএনপি সেই ফাঁদে পা দেয় নাই। দুঃখ হচ্ছে এই কারণটাতে। সালাউদ্দিন সাহেবের বদনাম করে না, কথায় কথা সালাউদ্দিন সাহেব এটা করে। সালাউদ্দিন সাহেব তো ওই জিনিস বুঝে গেছে, এবং সেই অনুযায়ী সালাউদ্দিন সাহেব তাদের ছকে পা দিয়ে 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 যতটুকুন করা করেছে। কারণ এই দেশের মানুষের মূল দাবিটাই ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। জনাব তারেক রহমান সাহেব যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সময় আপনি একজন জ্বলন্ত সাংবাদিক, সাক্ষী সাংবাদিক। আপনি জানেন যে তারেক রহমান সাহেব বলেছেন, আপনি ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পরে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন। উনি বলেন না যে আপনি ধানের শেষ ভোট দিন, না, আপনি বলেন যাকে ইচ্ছা তাকে ভোট হ্যাঁ, তারেক দেন। রহমান বারবারই কিন্তু এটা আপনি বলছেন। ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমার হাতকে শক্তিশালী করেন। বিএনপির হাতকে শক্তিশালী করেন। ওনার আন্দোলনই ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা। এবং ওনাদের যে মুরব্বী, শফিকুর রহমান, না, ওনাদের আমাদের যে মুরব্বী দল, মুরব্বী দল জামাত ইসলামী তো। স্বীকার করতে একটু অসুবিধা না, হয়। আমি বলতেছি না, তো। না, আমি বলতেছি, জোট উনি যেটা মানে বলতেছে। আমাদের মুরব্বী দল হবে। আপনি উনি স্বীকার যেটা করছেন। বলতেছে সেটা বলতেছি আর কি, আপনারা মানেন কিনা সেটা বলতেছি না। ওই যে নির্বাচন জানুয়ারিতে হওয়া দরকার, এর পরের দিন বলে ফেব্রুয়ারিতে হওয়া দরকার, তারপরে আমার বলতেছে- দলের প্রধানকে নিয়ে তারপরে বলেন, বলতেছে তাহলে আমি একটু নির্বাচনের engage পর। করতে ভাই পারি। আপনার দলের প্রধান তো আমি মাঝে মাঝে আচ্ছা, ভুলে আমি যাই। আচ্ছা, ভুলে গেলে তো সমস্যাটা হলো যে আপনি এরপর নির্বাচনের কি রমজানের পরে হওয়া উচিত, বর্ষার আগে হওয়া উচিত,
বর্ষার পরে হওয়া উচিত, এগুলিতে 1-2 দিনের মধ্যে এই সমস্ত আচ্ছা, ঘটনা। এখন তার মানে কি, যে কোনো মূল্যে নির্বাচনটাকে ভণ্ডুল করাই তাদের মূল উদ্দেশ্য ছিল, এবং সেই কর্মসূচি ভণ্ডুল হওয়ার পরেই তাদের মূল সমস্যাটাই তো আলাউদ্দিনের কাছে যাই একটু, না। আপনি মানে- কেন যাবেন? আপনি তো তাকে 15 মিনিট সময় দিন এক নাগারে, আর তার কথা তো রয়ে গেছে এখানে। না, আপনি তার কাছে যাবেন, আপনি আচ্ছা, বলেন। তার কথাগুলি তো আপনি ইয়ে করতে আচ্ছা, হবে। বলেন। আপনি আলাউদ্দিন সাহেব বলেছেন, ভাই জুলাই আন্দোলন করছেন আপনারা, ভালো কথা। জুলাই আন্দোলনে জেলে গেছিল কে? আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির নেতারা, রুহুল কবির রিজভী, শহীদুদ্দিন চৌধুরী, এরা কারা? এদেরকে ধরছে কি জন্য? সবই তো আপনারা করছেন। ওই যে রাত্র 12টা 1 মিনিটে আনিসুল হক, আইনমন্ত্রী আনিসুল হকের বাসার থেকে বেড়া কারা কারা দিনে পথ করে বলতেছিল যে এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এই ধরপাকু কি সন্ত্রাস নৈরাজ্য, এই সমস্ত হারুনের হোটেলে। হারুন হোটেল তো এক গ্রুপ, আরেক গ্রুপ রাত 12টা 1 হ্যাঁ, মিনিটে এইটা- আইনমন্ত্রীর হ্যাঁ, ঠিক বাসা আছে, থেকে হ্যাঁ, বের হয়। ঠিক আছে। আমি নামগুলি মনে করে দিই আপনাকে। হারুনের হোটেলে ছিল এই নাহিদ নাহিদ ইসলামরা হাসনাত, সহ, হ্যাঁ। আর আইনমন্ত্রীর এখানে ছিল বাসা থেকে হান্নান বেরোছিল মাসুদ হাসানাত আর সার্জিস আলম। তাহারা দুইজন কিন্তু দুই বিবৃতি দিছে, এবং তাদের মূল বক্তব্য হলো যে এখানে সব শেষ, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মূল বক্তব্য ছিল দুইজনের, তোতা পাখির মতো লিখে লিখে লেখা দেখে ওই ভিতর থেকে এগুলো তো যে- বোঝা গেছে না যে তাদেরকে প্রেসার দিয়ে করানো হয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কিন্তু আমরা তো বাধ্য হয়েছিলাম। তাদেরকে জেল পর্যন্ত যাইতে হয় নাই। জেল পর্যন্ত যাইতে হয়েছে কাকে? নজরুল ইসলাম খানের মতো একটা বুড়া মানুষকে, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো মানুষকে, শহীদুদ্দিন চৌধুরী, রুহুল কবির রিজভী আহমেদের মতো মানুষকে, আর শত শত হাজার হাজার নেতাকর্মী গ্রামে গঞ্জে, থানায় জেলায় পাড়ায় মহল্লা, সেটা বাদই দিলাম। তাহলে এই যে কুক্ষিগত করার যে অভ্যাস, এই যে অমুকরে মাস্টারমাইন্ড ঘোষণা করলাম, আর তারেক রহমান সাহেব তো আগাগোড়াই বলতেছিলেন যে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে জুলাই ছাত্রগণ অভ্যুত্থান। তাহলে আমরা কেন বারবার এটাকে ছিনতাই করতে চাই ভাই? দরকারটা কি ছিনতাই করার? মূল জিনিসটা কি ছিল? মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা। এই আন্দোলনে বিএনপিরও এখন অবদান এইবার- ছিল। না না, বিএনপির অবদান ছিল কিনা আমি জানি না। আমি বললাম যে এরা জেলে গেছিল কি জন্য আমি জানি না। তো বিএনপির এখন অবদান না থাকলে আপনি আপনি যে- কোথায় ছিলেন তখন আন্দোলনে? সেটাই তো বললাম, আমি কোথায় ছিলাম? আমি তো আর জেলে যাই নাই। না, জেলে যান নাই, কিন্তু হ্যাঁ। রাজপথে ছিলেন তো। রাজপথে ছিলাম কিনা এটা আবার ছবি টবি বের করে দেখাইতে হবে, কারণ প্রমাণ দিতে হবে তো। কেন আর প্রমাণ নাহলে দিতে আবার হবে? ওই যে আপনার মন থেকে আন্দোলনে ছিলেন কিনা? না না, সে ছিলাম কিনা সেটা তো জানি না। আপনি সাংবাদিক হিসেবে কতটুকু জানেন সেটা আপনি জানেন। কোথায় আমি ছিলাম? জানি। হঠাৎ করেই তো ভাই, হঠাৎ করেই তো জুলাই মাস থেকে এই দেশে আন্দোলন শুরু হলো, এবং আগস্টের 5 তারিখে ফায়সালা হয়ে গেল। না না, এর আগের আগের এর আগে 15 কি আন্দোলন বছরের হয়েছিল নাকি? পটভূমি আপনি কেন ভুলে যাবেন? না, পটভূমি ভুল ভুল বলতে গেলে পটভূমির তো কোনো দাম নাই। কে বলছে আন্দোলন দাম নাই? হয়েছে শুধু না, জুলাই এটা কি মাসে। এনসিপিরা বলছে কখনো যে জুলাই পটভূমির মাসের দাম নাই? ওগুলির কোনো ইয়ে আছে নাকি? বাংলাদেশে বলে না যে জামাত ইসলাম বলে, তারা বলে যে ট্রাকের কি বালুর ট্রাক সরাইতে পারে নাই, কিন্তু জামাত ইসলামের মগবাজারের অফিস তো আচ্ছা, খুলতে পারছিল। জামাত ইসলামের মগবাজারের অফিস তো খুলতে পারছিল, হ্যাঁ, জামাত ইসলামের পল্টনের অফিস তো খুলতে আচ্ছা, পারছিল। আমরা ফ্যাসিস্ট কিভাবে ফিরে আসে এই আর এনসিপির ওই যে আপনি বলছেন কে ডিসি অফিসে গেছে, তাই না? তা আপনি এনসিপির যেদিন মানিক এভিনিউতে আপনার প্রতিষ্ঠা হয়, সেদিন ওই যে জেলা প্রশাসক লিখে দিয়েছিল পরিবহনের জন্য ব্যবস্থা করা হোক, লিখিত যে নোটিশ, ওটা কারা করছিল? জেলা প্রশাসক মানে বাসগুলো কি ডিসিরা দিছিল? কারা করছিল? ওটা ভাই, আপনি তো সাংবাদিক, আপনার তো মনে আছে। এই সমস্ত নাটকীয়তা তো আমাদের বয়স হচ্ছে ভাই। আমরা একটু আলাউদ্দিনের কাছে তারা জানতে চাই, তরুণ, পারি কিনা? তাদের কাছ থেকে আমাদের এখনো পর্যন্ত অনেক বড় প্রত্যাশা আছে, যদিও প্রত্যাশার মধ্যে ভাটা পড়েছে। প্রত্যাশাটা ছিল অনেক অনেক উঁচু মাপের প্রত্যাশা। আপনাকে অলরেডি 11 মিনিট দিছি, 11 মিনিট দিছি। এখন আমাদের যে আলোচনাটা ছিল, আমি সেই আলোচনায় আসতে চাই যে ওই যে মিডিয়া কালচার আসিফ বলেছেন যে মিডিয়া স্পোর্টস এবং কালচার এই 3 ভাবে ঢুকতে পারে। আমরা আলাউদ্দিনের কাছে আসি, তারপর আবার আসবো। শেষ করে দিই। হ্যাঁ, ফ্যাসিস্টরা সবসময় এই দেশের মিডিয়া কালচার এই অঙ্গনটাকে দখলে রাখে, যেটার মধ্যে আমরা স্পোর্টসও, স্পোর্টসের ব্যাপারে আমি অতটা বলতে মিডিয়া পারবো না। কালচার, মিডিয়া এবং কালচার এই দুইটা জিনিসের মাধ্যমে আওয়ামী লীগ অতীতেও ভর করে 96 সালে ক্ষমতায় এসেছিল, যদিও সেখানে তাদের যারা মুরব্বী এখন বর্তমানে আছে তাদের অবদান তাদের মুরব্বী না, মানে বর্তমানের মুরব্বী আর কি। আপনার নাম মুরব্বী তো বলতে সমস্যা আছে নাকি? না, যেমন আপনার বলছে না যে যখন ওই যে তাদেরই এক বক্তব্যের আলোকে
মিয়া গোলাম পরোয়ার সাহেব বললো না যে বাপের আগে ইয়া করো না, তো আমি কি মুরব্বি না বলে পারি? মনে ভুলে গেছেন আপনি? হ্যাঁ, না ভুলে যাবো। মিয়া গোলাম পরোয়ার সাহেব বলছে হ্যাঁ, হ্যাঁ, বাপের মনে থেকে আছে। বেশি বুঝো না, তো বাপের তো মুরব্বিই বলবো নাকি? তো সে তো বাপ হিসেবে দাবি করছে, এখন সন্তান হিসেবে তারা অস্বীকার করছে কিনা যে আমরা বাপ না, সেটা তো আমি জানি না। সব সন্তানের বাপও নেই, একাই না এখন উনি বলছে বাপ, আমি তো ভাই আমার কথা বলি নাই, সেই হিসেবে আমি মুরব্বি বলছি। মুরব্বি তো ভালো শব্দ। তো সেইখানে আপনারা তো আপনার বাংলাদেশের প্রতিষ্ঠার সময় বাপ হতে চান নাই। না, এটা তো আবার নতুন করে আলোচনা আসছে, ওই যে সংসদ ভবনের যে মার্কিনীদের আলোচনায় বলছে যে মার্কিনীরা আমাদের চিরদিনের বন্ধু, 71ও তারা বন্ধু ছিল। 71 মার্কিনীরা কোথায় বন্ধু ছিল? ওই তো মানে তাদের তারা তো 7 ফ্লিট মানে পাঠাইছিল। তার কর্মকাণ্ড আর মার্কিনীদের কর্মকাণ্ড তো এক, সেই হিসেবে তো ঠিক আছে, বন্ধুত্ব ঠিক আমরা আছে। যেটা ছিলাম মিডিয়া কালচার, মিডিয়া এবং কালচার, এই দুইটা জিনিসে আমরা যারা দেশপ্রেমিক, আমি ঝগড়াঝাটি করতে পারি, দিন শেষে তারা দেশপ্রেমিক, আমরাও দেশের পক্ষে শক্তি। তারা হয়তো একটু বেশি, আমরা একটু কম। তো এই হিসাব কারো কাছে নাই। সেই ক্ষেত্রে এই দেশপ্রেমিক শক্তি মিডিয়া এবং কালচারে দুর্বল, এই কথাটা আমাকে অস্বীকার করতে বুঝতে হবে। পারছি। এবং আমি মেনে নেই যে বিএনপি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা থাকার পরও মিডিয়ার ক্ষেত্রে তাদের যে অবদান রাখার কথা ছিল, সেই অবদান রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে। আমি বিএনপির একজন কর্মী, আমি নির্দ্বিধায় আপনার কাছে স্বীকার করলাম। এবং এই ক্ষেত্রে বিএনপি ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার দায় বিএনপিকেই নিতে হবে, নিতে হচ্ছে, এখনো নিতে হচ্ছে কিনা এখনো নিতে হচ্ছে, জি, আলাউদ্দিন। এবং ভবিষ্যতেও নিতে হবে যদি এখান থেকে বিএনপি ঘুরে না দাঁড়াতে পারে। আলাউদ্দিন, আমি তো শক্ত কিছু জবাব দিব ভাবছিলাম, পরে আবার ভাই তো নিজেই নরম হয়ে গেলেন। নরম হয়ে গেলেন না, ঠিক আছে। তো আমি আসলে এই জায়গায়, বাট আমার কাছে তারপরেও মনে হয় যে আমরা ঐক্যের কথা বলে ঐক্য একটা বাজওয়ার্ড হয়ে গেছে, কিন্তু কিছু বিষয়ে তো ঐক্য লাগবে। ধরেন আপনার, যেমন আমরা সবসময় পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোকে ঈর্ষা করি যে তারা জাতীয় যে সিদ্ধান্ত, এগুলোতে সবাই একমত হয়ে যায়। আপনার দেখেন যে, নাম বলবো না, একটা দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা হয়ে গেছে, কিন্তু একটা যুদ্ধ আবার তাদেরকে একত্রিত করে দিয়েছে। হ্যাঁ, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে মাসের পর মাস, কিন্তু যখন যুদ্ধ চলছে তখন তারা আর আন্দোলন, এবং সে আবার ওই সুযোগে যুদ্ধ চালাচ্ছে আরো বেশি করে। হ্যাঁ, কে এটা? জেলেনস্কি? না, ইসরায়েলের কথা বলছি। আচ্ছা, আমি ধরেন এটা উদাহরণ দিতে চাই না, বাট স্টিল ধরেন আমরা যদি বলি, ধরেন শত্রুর কাছ থেকে তো শেখার আছে। জেলেনস্কিরও একটু খারাপ অবস্থা ছিল, কিন্তু যুদ্ধের পরে তার অবস্থা ভালো এটা হয়েছে। হ্যাঁ, কিন্তু জেলেনস্কির যুদ্ধটা মাত্র অনাস্থা হয় নাই, কিন্তু জেলেনস্কিকেও ওখানকার রাজনৈতিক নেতারা খুব একটা ইয়ে করতেছিল না। জেলেনস্কির যুদ্ধটা যেই মাপের যুদ্ধ, ইসরায়েল যুদ্ধটা তো ডিফারেন্ট। হ্যাঁ। জেলেনস্কি ধরেন এটা একটা একরকম ইউরোপিয়ান পাওয়ারের একটা আপনার ব্যাটল, হ্যাঁ, বড়লোকের যুদ্ধ আর কি। হ্যাঁ, বড়লোকের যুদ্ধ। ধরেন এখন তার পিছনে পুরো মার্কিন আপনার যে এস্টাবলিশমেন্ট, ন্যাটোর এস্টাবলিশ, সবাই কাজ করছে আসলে। তো সেটার সাথে তো আপনার ইসরায়েলের যুদ্ধ ইয়ে করে যাবে। এনিওয়ে, বাট যেই বিষয়টা হচ্ছে, আমরা জুলাইয়ের পরে একটা মৌকা পেয়েছিলাম যে আমরা আসলে এই জায়গায় এসে মনে হয় একটা ফুল স্টপ হবে। যেমন আওয়ামী লীগের ফরেন পলিসি, বিএনপির ফরেন পলিসি, জামাতের ফরেন পলিসি তিনটা হতে পারে না, রাষ্ট্রের ফরেন পলিসি একটা হবে। হ্যাঁ, এবং এই ফরেন পলিসি আপনার যেই সরকার আসবে, পরবর্তী সরকার আসবে, আবার 3 জেনারেশন পরে যেটা আসবে, এটা একটা প্রিন্সিপাল ঠিক করা থাকবে। আপনি তখন অ্যাকশন, তারপর হলো যে ওই সময়ের প্রেক্ষিতে অ্যাডজাস্টমেন্ট হবে, বাট প্রিন্সিপাল সেম থাকবে। কিন্তু আমরা কিন্তু প্রিন্সিপালের জায়গাটা সেম না। ধরেন হ্যাঁ, আমরা একরকম মানে যে জুলাইয়ের পরে যেটা হয়েছে, ধরেন এই জায়গাটা আমাদের একটা শিক্ষা ছিল যে জুলাই যেভাবে আপনার ডান বাম মধ্যপন্থী সমাজের সর্বস্তরের মানুষ নেমে গিয়েছিল, এই জায়গায় কিন্তু আমরা চাইলেই তাদেরকে একত্রে রাখতে পারতাম। আমরা যেটা করেছি, যেমন বিএনপির কাছে যখন গণভোটের হিস্সা চাইলাম, জনগণের রায়ের হিস্সা চাইলাম, তখন সে বলে যে তুমি তো এই খারাপ করছো, তুমি ওইটা করছো, তুমি চাঁদাবাজি করছো, তুমি এইটা, তুমি ওর ঘেটু পুত্র, তুমি না। আরে ভাই, আপনাকে বলছে যে আপনি এই যে জনরায়, আপনি রায়ের কথা বলেন। আপনি ঐকমত্য কমিশনে আলী রিয়াজকে নিয়ে ব্যক্তি আক্রমণ, আলী রিয়াজ তো আপনার 3 দশক ধরে কাজ করছে বাংলাদেশ নিয়ে, একসময় বিবিসি বাংলার সাংবাদিক ছিলেন, তারপর তিনি একাডেমিয়ে গেলেন, সেখান থেকে কাজ করছে। প্রতি বছর আপনার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কনফারেন্সও, সেই কনফারেন্সের আয়োজক উনি। এই জায়গায় আপনার ধরেন তার ব্যাপারে একাডেমিক জায়গা থেকে আসে, কিন্তু রাজনীতিবিদ না, তাকে কেন আসতে হলো? আপনি ধরেন সংস্কার ঐকমত্য কমিশন পুরোটা একটা প্রহসন মানলেন, তাহলে জুলাইয়ের পরে অন্তর্বর্তী সরকার কি করতো? আপনার কথা মতো 7 তারিখের দাবি অনুযায়ী 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিত, হাবিবুল্লাহ অর্কিদের নির্বাচন দিত। আপনি তো ধরেন মানে আপনার জায়গাটা কি, রাষ্ট্র আগের জায়গা থাকবে, কিছুই করার দরকার নেই।
এমন এখন জায়গায় কিন্তু এই জায়গাটা আসছে যে কসমেটিক সংস্কার হবে কিছু, কিন্তু মৌলিক জায়গায় কোনো হাত দেওয়ার দরকার নেই। কারণ কি? কারণ এখানে আমার ক্ষমতা কমে যাবে। আরে ভাই, বারবার আমরা বলছি যে তারেক রহমানের খুব আছে, ওনার প্রতি আস্থা, ওনাকে সাপোর্ট করতে হবে। এটা তো জুলাই না, জুলাইয়ের চেতনা, জুলাইয়ের স্পিরিট এইটা না। জুলাইয়ের স্পিরিট হলো রাষ্ট্রটা একটা ব্যক্তির কাছে, যত ভালো ব্যক্তি হোক, ফেরেশতা হোক, তার কাছে জিম্মি হবে না। তার ভালো মন্দ, তার ইচ্ছানুচ্ছের উপর রাষ্ট্র চলবে না। এখন কি রাষ্ট্র তারেক রহমানের কাছে জিম্মি হয়েছে, আপনার তাই মনে হচ্ছে? ভাইয়ের কথাই তো তাই মনে হয়েছে যে আমরা হয়তো বা খারাপ হতে পারি, আমরা হয়তো বা আমাদের দুর্বলতা থাকতে পারে, বাট তার ইচ্ছা খুব সবল। আরে ভাই, ব্যক্তির ইচ্ছার উপর তো রাষ্ট্র চলবে না। উনি চায় নাই বলে, ধরুন ওনার কাছে কোনো কথা গেল না, কোনো বিষয় ওনার নজরে পড়লো না, তাহলে কি ওইটা হবে না? আমরা চেয়েছি এখন আইনের শাসন, আমরা চেয়েছি এখন জবাবদিহি। কি এরকম হচ্ছে না? কিছুটা পরিবর্তন আসছে, পরিবর্তন আসছে, কিন্তু পরিবর্তন আসছে খুবই ব্যক্তি নির্ভর পরিবর্তন। তারেক রহমানের বন্ধুদের মধ্যে কোনো পরিবর্তন আসছে? আমরা তো বন্ধুদের কোনো পরিবর্তন দেখছি না। আমরা ধরেন 2001 থেকে 2006 মধ্যে যেই আপনার ক্ষমতার প্যাটার্ন ছিল, সেই একই গোষ্ঠী, একই বর্গ কিন্তু এখন আপনার এই পুরো বিএনপির ভাইরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে, তারা বিএনপির কোথায়? তাদের ভয়েস কোথায়? আচ্ছা, আমরা এই জায়গায় যদি বলি, ধরেন জুলাইয়ের যে মূল চেতনার জায়গা, মূল চেতনাটা আসলে শুধুমাত্র জুলাইয়ের যারা ফ্রন্ট লাইনার্স ছিল তাদের অপরাধের কারণে বিলীন হয়ে যায় না। জুলাইয়ের চেতনা জনগণের কাছে, এবং জনগণ প্রত্যক্ষ করছে। বিএনপি যদি সেই জনগণের অস্তিত্বকে, এজেন্সিকে স্বীকার করে নেয় এবং যদি সংস্কারের জায়গা, যে যে জায়গা আকাঙ্ক্ষা ছিল সেগুলো বাস্তবায়ন করে আগায়, তাহলে হয়তো এই আলোচনাটি চলবে। এই আলোচনাটি করব বিরতি থেকে ফিরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে আবারও ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আলাউদ্দিন, আমি আপনার কাছে আসছি, আপনি শেষ করলে আমরা আবু নাসেরের কাছে আসবো। যে আপনি একটা কথা বলছিলেন যে ঐক্যমতের একটা উদাহরণকে আমি দেখাবো কিনা। আপনি দেখেন যে চীন থেকে যখন প্রধানমন্ত্রী ফিরে আসলেন, তখন কিন্তু বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান কিন্তু একদম এক বাক্যে বললেন যে এই তিস্তা এবং চীন যা যা দিয়েছে সেই ব্যাপারে সারা হাউস একমত। আমি কিন্তু একমতের একটা উদাহরণ দেখি। দেয় নাই এখনো না, চীন দিয়েছে বলতে কি, চীনে যা যা করে এসেছেন তারেক রহমান, তার সাথে তারা একমত। এখানে আপনার একমত প্রথম কথা হলো যে তারেক রহমানের আপনার চীন সফরকে আমরা স্বাগত জানিয়েছিলাম, এখনো জানাই, কিন্তু এই সফরে যা হয়েছে সেটা আসলে প্রত্যাশিত ছিল না। প্রথম সফর হিসেবে আমাদের ধারণা ছিল এখানে ভালো স্টাডি করা হয়েছে, চীনের কাছ থেকে আমরা কি নিতে পারি, আমরা কি দিতে পারি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি পুরোপুরি আনপ্রিপেয়ার্ড একটা সফর হয়েছে এবং সফরে অনেকটাই খালি হাতে ফিরে আসতে হয়েছে। আমরা অনেক কিছু বলতে চাই না বিভিন্ন কারণে, এবং আমাদের সংসদে যারা পারলে সেগুলো আনা যেত, কিন্তু সেগুলো আনা যেত মানে কি এক্সপেরিয়েন্সের কারণে বা এখানে স্টাডি ছিল না, আপনি চীনের স্টাডির কারণে, হ্যাঁ, এবং আপনি কাদেরকে চীনে নিয়ে যাবেন, আপনি তো কোন ব্যক্তিগুলোকে নিয়ে যাবেন, এই বিষয়ে তো আপনার একটা প্রপার বার্তা থাকবে। তারপর আপনি দেখেছেন যে মালয়েশিয়া থেকে চীন যাত্রার পুরো সময়টায় আপনার যে প্রেস উইং যে কাজগুলো করেছে খুবই আনপ্রফেশনাল। এবং আপনি যে বলছেন ধরেন বিএনপির এই যে মিডিয়ার জায়গাটা, যদি আমাকে একটু কথা বলার সুযোগ দেন, আপনার ভাই যেটা বলেছেন খুব সত্য, কিন্তু বিএনপিকে কি বারণ করেছে, অথবা বিএনপির কোন কোন জায়গা অবস্টাকল আছে, যে কালচার, মিডিয়া, আর একটা কি ছিল আপনার স্পোর্টসের জায়গায় আমি বিএনপিকে বলতে পারি যে বিএনপি পারবে, কারণ স্পোর্টসটাকে আমরা সেই অর্থে এখনও আপনার বড় পরাক্রমশালী জায়গা হিসেবে দেখছি না। কিন্তু আমি একটু আগে একটা টকশোতে ছিলাম, তিনি উদাহরণ দিতে গিয়ে আবার ঠিকই আপনার একজন ফেসিস্ট আপনার এই এমপির উদাহরণ দিলেন স্পোর্টসম্যান হিসেবে। কেন আপনার মাথায় কি অন্য স্পোর্টসম্যান ঘুরপাক করে না? এটা তো থাকা উচিত যে আসলে আমি বাংলাদেশপন্থী কারা আছে যারা পলিটিক্যালি বায়াসড না। আপনি উদাহরণ দিতে গিয়ে বারবার আপনি উদাহরণ নিয়ে আসছেন। আপনি ধরুন তামিম ইকবাল 3 তারিখে আপনার গণভবনে গিয়ে কী করেছেন? এই জবাবদিহি কি বিএনপির ভিতর থেকে একটা অংশ করতে চায় না? চায় তো ধরেন, কিন্তু আপনি সে জবাবদিহি তো আপনার কাছে না। আপনার বিএনপির সমর্থন নিয়ে চলচ্চিত্র সমিতিতে শিবা শানু, হ্যাঁ খুব সম্ভবত নাম যদি ভুল না করে থাকি, তিনি হয়েছেন সভাপতি। আচ্ছা, আমি মানলাম যে ব্যক্তি ওনার প্রতি আমার কোনো ইয়ে নেই, কিন্তু ওনার যদি আপনি পুরো অভিনয়ের ক্যারিয়ার দেখেন, হ্যাঁ অভিনয়ের ক্যারিয়ার তো আসলে এটা খুবই ইতিবাচক কোনো ক্যারিয়ার নাই যেখান থেকে আপনার বিএনপির প্রতি অথবা এই নেতৃত্বের প্রতি আপনার জনগণ অথবা কালচার ইন্ডাস্ট্রি একটা সুনজর পড়তে পারে। এটা তো আপনার মানে এটা কারণ বাজারের পাশে হলো
এটা কারণ বাজারের যে আপনার মৎস্যজীবী সমিতির নির্বাচন আর চলচ্চিত্র সমিতির নির্বাচন তো সেম না। তো এই জায়গায় কি বিএনপি পারতো না যে আরো কিছু ফেস, হ্যাঁ আরো কিছু আপনার নিরপেক্ষ ফেস কি বিএনপির যে নাই তা না কিন্তু। না না, আপনি তো নাই তা না, কিন্তু শিবাসানুর আপনার অবদান কি? শিবাসানু আপনার সাইড ক্যারেক্টার হিসেবে সবসময় ধর্ষণের চরিত্রে অভিনয় করতেন, এবং বলতে পারেন যে হ্যাঁ ধর্ষণের চরিত্রে অভিনয় করে কি অন্যায় কিনা সেটা মিডিয়ার ভিতরকার বিষয়। আপনার হিরো কোথায়, আপনার বুদ্ধা কোথায়, চলচ্চিত্র বুদ্ধা কোথায়? আপনার যে মিডিয়ায় আওয়ামী লীগ আসবে না অথবা ফেসিস্ট আসবে না, আপনি বিকল্প কি দাঁড় করাতে পারছেন? আর আমরা তো ধরেন আমাদের তো অনেক অক্ষমতা আছে, আমরা কখনোই আপনার এই রাষ্ট্রকে বোঝার চেষ্টা করি না, রাষ্ট্রকে বুঝি না এখনো। কিন্তু বিএনপি যেই গরবটা বারবার করে যে বিএনপি আপনার তিনবার সরকার চালিয়েছে, তো তারা ভালো জানে, তো তারা ভালো জানে কোথায়? আমরা তো পররাষ্ট্র গণমাধ্যমে কি দেখছি না। বিএনপির যথেষ্ট অবদান, মানে যথেষ্ট প্রভাব আছে? গণমাধ্যমে বিএনপি গত মেয়াদে যাদেরকে মিডিয়া দিয়েছে, তার বিএনপি চলে যাওয়ার পরপর তারা কি আর কখনোই বাংলাদেশপন্থী, বিএনপি বাদ দেন, বাংলাদেশপন্থী ন্যারেটিভকে এখানে এস্টাবলিশ করার চেষ্টা করেছে? বিএনপি এমন পেটি লোকদেরকে দিয়ে চলে, তারা মিডিয়াকে মনে করে আমি মিডিয়াটা নিব, লাইসেন্স নিব, একটা সময় বিক্রি করে দিব। এটা তো আপনার মিডিয়ার কাজ না। ধরেন আপনি বিএনপি কিন্তু সবগুলো জায়গায় বিএনপি লোকজন আসে, বিএনপি লোকজন গিয়ে সেটা এখানে আয় কত হচ্ছে সেটা ঠিক করছে, বিএনপি লোকজন ঠিক আছে, তার লোকজন কারা আছে সেখানে। কিন্তু বিএনপি ওই যে মিডিয়া, আপনি আরেকটা বিষয় দেখেছেন যে এখন কিভাবে ফেসিস্ট আসছে। এখন বিএনপি সবসময় নিজের কিছু চায় না। বিএনপি শুরুটা হয়েছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, ওই সময় একটা ক্লাবের মতো করে সবাইকে ধরে বেঁধে নিয়ে আসছেন, মানে নেতৃত্ব তৈরি করার যে আপনার একটা ইকোসিস্টেম আপনার শুরুতে হয় নাই, ভালো কথা, কিন্তু আপনাকে তো ওই যদু মিয়ার মতো ওই লোকেরা তো বারবার আপনাকে দিয়ে যাবে না। রাষ্ট্রপতি সেই জায়গাটা কিন্তু উত্তরণ ঘটিয়েছিলেন, এবং এই যে আজকে যে প্রেস ক্লাব দেখছেন এটা প্রতিষ্ঠা কিন্তু না উনি প্রতিষ্ঠা করেছেন। আপনি একটা বিষয় দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই সময়কার ৭৫ পরবর্তী বাংলাদেশে যেভাবে ধরেন আপনার মুসলিম লীগ, আপনার আওয়ামী লীগ, কিংবা এখানে বাম ঘরানা, ইসলামিস্ট ঘরানা সবগুলোকে এনে একটা জায়গায় নিয়ে এসেছেন, এটার পার্টির মধ্যকার একটা ইকোসিস্টেম গড়ে উঠতে হবে না? আপনি তো গত ৪০ বছর তো ইকোসিস্টেম তো গড়ে ওঠে নাই যে আপনার মধ্য থেকে আপনার বেস্ট যে সিঙ্গার ছিল, আপনি যে বেস্ট যে স্পোর্টসম্যান ছিল, আপনার বেস্ট যে কালচারাল অ্যাক্টিভিস্ট ছিল, আপনি গত ৪ মাসে আমি জানি না, আমার চোখে পড়ে নাই যে দেখাতে পারবেন যে শিল্পকলা একাডেমি কিংবা সংস্কৃতি মন্ত্রণালয় কোনো একটা বিশেষ প্রকল্পে জুলাইয়ের কোনো একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আবু নাসেরের কাছে যাব। আবু নাসের রহমতুল্লাহ, এই সাবজেক্টগুলো যেমন কিছু বিষয় তো উনি বলেছেনই, তার সাথে সম্ভবত আপনিও একমত হবেন। আর শহীদ রাষ্ট্রপতির যে অবদান এটা আমরা মিডিয়ায় জানি, কিন্তু মিডিয়ায় ম্যান পাওয়ার বা গণমাধ্যমের যার চালায় তাদের সাথে বিএনপির এখনকার কি সম্পর্ক, এইটা নিয়ে আপনার কাছে জানতে চাই। আমি বলি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার আগে আমরা একদম শেষ প্রান্তে, আমার না, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার আগে বাংলাদেশে আপনার কোনো জাতীয়তাবাদী দর্শনের বা ইসলামী দর্শনের কিছু ছিল না, সাংবাদিক, নায়ক, নায়িকা, স্পোর্টসম্যান কিছু ছিল না। এখন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাই ছিল না। এখন জিয়াউর রহমান বাকশাল যখন সব সেক্টরের লোক, কোনো কিছুতে ছিল না। তো জিয়াউর রহমান সাহেব আসার পরে গণমাধ্যম ছেড়ে দেওয়া হলো, সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো। তখন তো বিভিন্ন মত পথের মানুষ চেনা গেল। তো তখন যারা যারা আসছো, তখন যদি আপনি বলেন যে এই লোক তো বাকশালের সদস্য ছিল, এই লোক তো বাকশাল করতো, এই লোক তো আওয়ামী লীগ করতো, তাহলে কি আর জাতীয়তাবাদী দর্শনের, ইসলামী দর্শনের কোনো মানুষ পাওয়া যাবে? যাবে না। গত ১৭ বছরে কি হয়েছে? গত ১৭ বছরে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছে প্রতিটা সেক্টরের মানুষ কোনো না কোনোভাবে। সেইখান থেকেও যেমন ধরেন আজকে এনসিপির একেবারে হাতে গোনার সামনে যতগুলি লোক, ছাত্রলীগের পুরনো মিছিলগুলি বের করলে দেখা যাবে এগুলি সবগুলির মাথা আছে, সবগুলির মাথা ছাত্রলীগের মিছিলের মধ্যে আছে। তাহলে এখনকার যে আমরা যে কালচারের কথা বলতেছি, ইসের কথা বলছি, আমি তামিম ইকবালের কথা বলছি, এই তামিম ইকবালের বিয়েতে তো খালেদা জিয়া গেছেন, এখন তাকে বাধ্য করা হয়েছে বা সে গিয়েছে, তার মধ্য থেকে যতটুকু সম্ভব জাতীয়তাবাদী মনা হিসেবে যাদের সঙ্গে যোগাযোগ ছিল তারা আবার ফিরে আসবে, এটি তো স্বাভাবিক। ছাত্রলীগের মিছিল করছে ভালো কথা, এখন এসে এনসিপি করুক, শিবির করুক, জামাত করুক, যাই করুক, তারা তো মনের দিক থেকে অন্তত উদারপন্থী আর কি, যেটা বিএনপির সবচেয়ে বড় যে ইয়েটা, দিক থেকে তো তারা দেশপ্রেমিকতার পরিচয় দিয়েছে। সংকটকালীন সময়ে তারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে, এই জন্য তাদেরকে বলা হয় যে তারা দেশপ্রেমিক, তারা জাতীয়তাবাদী বা ইসলামী ঘরানার লোক। এটা আমি এক দাগে কথা বললাম, কাউকে দোষ দেওয়ার জন্য না।
বাস্তবতা হচ্ছে এখানে। এখন বারবার কথা বলা হয় যে গণভোটের কথা, গণভোটের সঙ্গে যদি বিএনপি বেইমানি করে, মানে গণভোটের রায়টা মানুষ দিতে পারলো কোথায়? এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টের সঙ্গে আমি ধরেন বা আপনি ধরেন অর্ধেক 3টা পয়েন্টে আমি একমত, একটা পয়েন্টে একমত না, ওইটা আমি কিভাবে প্লেস করব? এটার নাম গণতন্ত্র? তার মানে কি আপনি বাধ্য করেছেন একটা নাটকীয়তার জন্য। আর তাহলে আপনারা একটা নতুন গণভোট ওইটা নেবেন কিনা? বলতেছেন ওই যে বলতেছেন সংস্কারের কথা। সংস্কার ছিল একটা মূলা, নুলা সংস্কার আমরা নামক একদম শেষ প্রান্তে। সংস্কার নামক শব্দ দিয়ে, আমার একটা প্রশ্ন আছে। সংস্কার নামক শব্দ দিয়ে শুধুমাত্র এই দেশের নির্বাচনটাকে পিছানো হইয়াছিল। এটা কারা ছিল? ওনাদের মুরব্বী। আমার ছোট্ট প্রশ্ন আছে, এই বলেন, প্রশ্নটা যদি বলেন। 30 সেকেন্ডে উত্তর দেন। আপনারা একটা নতুন গণভোট দিবেন কিনা? সেটা তো যদি প্রয়োজন হয় সেটা সরকার চিন্তা করবে। আপনার কি মনে হয় যে দেওয়া উচিত কিনা? না, গণভোট তো আর কোনো আইন না। ওকে, ঠিক আছে। গণভোটের আপনারা আলোকে দুজনকেই- সংসদ আইন করবে। আরেকটা বিষয় আমি খুব পরিষ্কার ভাষায় বলি, জি। সেটা হচ্ছে যে আপনি নির্বাচনের আগে আপনার সংস্কার করবে কারা? সংস্কার করার জন্য বিএনপির 4 বছর আগে দেওয়া ছিল সংস্কার প্রস্তাব। আপনি জাতীয় নির্বাচনের আগে 27 দফা যেটা আপনি ওটা না, আমি জাতীয় নির্বাচনের আগে আপনি জাতির কাছে ঘোষণা করবেন আমি এইভাবে আগামী বাংলাদেশ গঠন করব। নির্বাচনের সময় মানুষ দেখবে যে ম্যানিফেস্টো যেটা আপনি কি বললেন, আগামীতে জি। বাংলাদেশ কিভাবে গঠন করবেন, ওইটার উপর নির্ভর করে মানুষ ভোট দেবে। সেটা হচ্ছে সংস্কারকে আপনি জোর করে নাকে খত দিয়ে তারপর সংস্কার করবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটু বলে দেই, 31 দফার প্রথম দফা যে সংবিধান সংস্কার কমিশন ছিল, সেটা বিএনপি ভুলে গিয়েছে। সংবিধান না, সেই অনুযায়ী সংস্কার হয়েছে তো। কমিশন কোথায়? না, হয়েছে তো, সংস্কার কমিশন ওটা কি হয়েছে কোথায়? কাগজের মধ্যে দিতে হবে সংস্কার আপনাদের কমিশন দুজনকেই, সদস্য? অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই শেষ করছি। আবারও আগামীকালকে আবার আসবো ঠিক একই সময়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। শেষ করছি আজকের মতো।